নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আমাদের পার্শ্ববর্তী দেশ, যে দেশকে আমরা ভাই বা বন্ধু ভাবি, সেই বাংলাদেশ কিন্তু এখন জ্বলছে। বাংলাদেশে হিংসাত্মক আকার ধারণ করেছে ছাত্র আন্দোলন, আর সেই ছাত্র আন্দোলন নিয়েই কিন্তু বাংলাদেশ এখন তোলপাড়। আর এই ছাত্র আন্দোলনের প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়েছে। ছাত্রদের উপরে যে নৃশংস অত্যাচার করছে সে দেশের পুলিশ, সেই ঘটনায় কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সংগঠন তার নিন্দা করেছে, এমনকি ছাত্রদের পাশে থাকার তারা একটা সাপোর্ট জানিয়েছে। শুধু ভারত নয়, ইন্টারন্যাশনালি এই ছাত্র আন্দোলন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। পৃথিবীর বিভিন্ন সংগঠন কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর কথা বলেছে বা বার্তা দিয়েছে। এখন বাংলাদেশে এই ছাত্রছাত্রীরা কি আন্দোলন করছে? বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে কোটা রিফর্ম মুভমেন্ট, অর্থাৎ ওদেশের সরকারি চাকরিতে যে রিজার্ভেশন আছে সেই সংরক্ষণ সংস্করণের জন্য তারা দাবি তুলেছে আর আন্দোলন করছে। এখন এখানে কিন্তু এক পক্ষ নয়, দুই পক্ষ আছে। এক পক্ষ যারা কোটা আন্দোলনকে সাপোর্ট করছে, আর অন্য পক্ষ এই কোটাকে বিরোধিতা করছে। তারা কোটা বাতিলের আবেদন জানিয়েছে বা প্রতিবাদ জানাচ্ছে। তো আজকে আমাদের এই ভিডিও বাংলাদেশের কোটা রিফর্ম মুভমেন্ট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সংরক্ষণ সংস্কার আন্দোলন। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও শেষে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিও শুরু করার আগে বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে যে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে তার আমি তীব্র নিন্দা বা ধিক্কার জানাই। বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিলাম, স্যালুট জানাই আন্দোলনরত ছাত্রছাত্রীদের। এখন আজকে আমাদের টপিক বাংলাদেশ ইজ বার্নিং, অর্থাৎ বাংলাদেশ জ্বলছে। অ্যান্টি কোটা মুভমেন্ট, এবং বাংলাদেশ কেন জ্বলছে সেখানে অ্যান্টি কোটা মুভমেন্ট বা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে, সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। এমনকি এই কোটা বিরোধী আন্দোলন তারা কিন্তু মেনলি করছে কারা? ছাত্রছাত্রীরা করছে। সেই ছাত্রছাত্রীরা কিন্তু রাজপথে নেমে এসেছে। তারা কিন্তু দ্বন্দ্বে জড়াচ্ছে, লড়াইয়ে জড়িয়ে যাচ্ছে। কাদের সাথে? তারা দ্বন্দ্বে জড়াচ্ছে যারা কোটা সাপোর্ট করছে। অর্থাৎ বাংলাদেশের রাজপথে এখন দুই ধরনের ছাত্রছাত্রীরা আছে। মেনলি রাজধানী ঢাকা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে। সেখানে কিন্তু দুই ধরনের ছাত্রছাত্রী আছে। এক ধরনের ছাত্রছাত্রী যারা এই সংরক্ষণ বিরোধিতা করছে, সংরক্ষণ শেষ করার দাবি জানাচ্ছে। আর এক ধরনের ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এই সংরক্ষণকে সাপোর্ট করছে, সংরক্ষণ বজায় রাখার তারা দাবি তুলছে। কিন্তু মেনলি কাদের বেশি অংশগ্রহণ দেখা যাচ্ছে? কোটা বিরোধী যারা, অর্থাৎ যারা অ্যান্টি কোটা, সেই গ্রুপের কিন্তু বেশি ক্ষমতা দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মাঝেই কিন্তু এই দুই গ্রুপের মধ্যে কিন্তু ঝামেলা লেগে যাচ্ছে, লড়াই লেগে যাচ্ছে। আর এই আন্দোলনকে বন্ধ করার জন্য, এই আন্দোলনকে স্থগিত করার জন্য কিন্তু সব রকম চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের পুলিশ। কিন্তু পুলিশ সুষ্ঠুভাবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে কথা বলে সমস্যার সমাধান না করে তাদের উপরে নৃশংসভাবে অত্যাচার করছে এবং তাদের উপরে গুলি পর্যন্ত চালিয়েছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রী কিন্তু মৃত হয়েছে বা মারা গেছে বা শহীদ হয়েছে তারা। আর এই ঘটনার সামনে আসার পরেই কিন্তু আমাদের মনও কিন্তু কেঁদে উঠছে, কারণ বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। আমরাও বাঙালি, বাংলাদেশেও কিন্তু বেশিরভাগটাই বাঙালি। আর আমরা জানি বাঙালি রক্ত কিন্তু সবসময় একটা আন্দোলনের রক্ত বা একটা প্রতিবাদের রক্ত। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ভূমিকা আমরা দেখেছি। তারপরে বাংলাদেশের যে ভাষা আন্দোলনে বাঙালিরা রক্ত দিয়েছে, মুক্তিযুদ্ধে বাঙালিদের ভূমিকা আমরা দেখেছি। আর এখন কিন্তু সেই কোটা বিরোধী আন্দোলন হয়েছে। আর আমরা সবসময় ছাত্রদের পাশে, তাই ছাত্রদেরকে সাপোর্ট করছি আর আন্দোলনের পাশে। এখন এই যে বাংলাদেশে কোটা বা রিজার্ভেশন বিরোধী আন্দোলন হচ্ছে, কি রিজার্ভেশন বিরোধী আন্দোলন হচ্ছে সেটা আমরা দেখে নেব। এখন শুধু ভারতে নয়, সব দেশেই কিন্তু রিজার্ভেশন বা সংরক্ষণ আছে। আর সেই নিয়ে কিন্তু সমস্যা। একদল লোক কী করে? রিজার্ভেশনকে সাপোর্ট করে, আর একদল লোকজন কিন্তু রিজার্ভেশনকে বিরোধিতা করে। আমাদের দেশেও SC ST OBC রিজার্ভেশন আছে। আর যারা UR আনরিজার্ভ তারা কিন্তু এই রিজার্ভেশনের বিরোধিতা করে। তারা বলে যে রিজার্ভেশন তুলে দেওয়া উচিত। সেরকমই কিন্তু সমস্যা হয়েছে বাংলাদেশে। মেনলি বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরিতে কিন্তু রিজার্ভেশন দেওয়া আছে।
মেনলি সে দেশের সংবিধান কিন্তু অনগ্রসর শ্রেণী, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদেরকে কিন্তু সংরক্ষণ দেওয়ার কথা বলেছে। আর সেই কারণেই সেই সংবিধান মেনে সে দেশের সরকার মহিলা, অর্থাৎ যারা অনগ্রসর, আমরা জানি মহিলারা সবসময় অনগ্রসর, মহিলাদের সরকারি চাকরির ক্ষেত্রে 10% রিজার্ভেশন দিয়েছে। ডিস্ট্রিক্ট, কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে যেগুলি অনগ্রসর জেলা, সেই জেলাগুলোকে 10% দিয়েছে রিজার্ভেশন। আর ট্রাইবাল বা উপজাতি, সেই উপজাতি মানুষকেও কিন্তু 10% রিজার্ভেশন দিয়েছে। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ও বা বিশেষভাবে সক্ষম, তাদের কিন্তু 1% রিজার্ভেশন দিয়েছে। অর্থাৎ সংবিধান অনুযায়ী যে অনগ্রসর শ্রেণী, যেমন আমাদের দেশে SC ST OBC বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের সংরক্ষণ আছে, ঠিক তেমনই কিন্তু বাংলাদেশে আছে মহিলা, ডিস্ট্রিক্ট লেভেলের সংরক্ষণ, আর ট্রাইবালদের সংরক্ষণ, আর ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনের সংরক্ষণ। মোট এখানে সংরক্ষণ দেওয়া হয়েছে 26%কে। কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু এই সংবিধান মেনে যে অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণ দেওয়া হয়েছে তার বিরোধিতা করছে না কিন্তু। অর্থাৎ অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে কিন্তু তাদের কোনো সমস্যা নেই, তারা এর বিরোধিতা করছে না। তাহলে তারা কোন সংরক্ষণের বিরোধিতা করছে সেটা এখন আমরা দেখব। মেন তাদের প্রবলেম হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ। আমরা জানি ভারতের স্বাধীনতার সময় পূর্ব পাকিস্তান কিন্তু ভারত থেকে আলাদা হয়ে যায়। পূর্ব পাকিস্তান, যা অধুনা বাংলাদেশ, তা কিন্তু পাকিস্তানের আন্ডারে ছিল। আর বাংলাদেশের লোকের উপরে কিন্তু ব্যাপক অত্যাচার করতো পাকিস্তানের লোকেরা। সেই নিয়েই কিন্তু বাংলাদেশের মাটিতে 1971 সালে স্বাধীনতার আন্দোলন গড়ে উঠেছিল, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধে কিন্তু ভারতের একটা বিরাট বড় ভূমিকা ছিল। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু বাংলাদেশকে সব রকম সাহায্য করেছিলেন। আর এই মুক্তিযুদ্ধর পরেই কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। স্বাধীনতা আন্দোলনের মহান যজ্ঞে যারা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, সেই স্বাধীনতা সংগ্রামীরাই হচ্ছে মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারা স্বাধীনতা আন্দোলনে যখন নেমেছিলেন, তাদের স্বাধীনতা আন্দোলনে অনেক মারা গেছিলেন, অনেকে আবার আহত হয়েছিলেন, কারো হাত উড়ে গেছিলো, কারো পা কেটে বাদ গেছিলো, এমন অনেকে আছে যাদের কিন্তু পরিবারের সম্পদ নষ্ট হয়েছিল। অর্থাৎ মুক্তিযোদ্ধারা দেশের জন্য কিন্তু তারা আত্মত্যাগ করেছিলেন বা তাদের দেশের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এক প্রকারে। আর তাদের এই অবদানের জন্য, তাদের এই মহৎ অবদানের জন্য বাংলাদেশ সরকার স্বাধীনতা হওয়ার পর এই মুক্তিযোদ্ধাদের, যারা মারা গেছিল তাদের ফ্যামিলির লোক, যারা বেঁচে ছিল, যারা হ্যান্ডিক্যাপ বা অন্য ভাবে বেঁচে ছিল, তাদের জন্য সংরক্ষণ, আর তার কিছু কিছু পরিবারকে কিন্তু সংরক্ষণ দিয়েছিল। এই মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ দিয়েছিল সরকারি চাকরির ক্ষেত্রে সরাসরি মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ দেওয়া হয়। আর এই সংরক্ষণ দেওয়া হয় কত? 35% সংরক্ষণ দেওয়া হয়। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার ফ্যামিলি মেম্বাররা সরকারি চাকরিতে তারা 35% রিজার্ভেশন পাবে। সমস্যা কিন্তু এইখানেই, মেনলি সংবিধান যে অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণ দিয়েছে সেটা কিন্তু তারা বিরোধিতা করেনি। এই যে ছাত্রছাত্রীরা, এরা বিরোধিতা করছে যে মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা প্রজন্মের পর প্রজন্ম এই যে সংরক্ষণ পেয়ে যাচ্ছে, এর জন্য তারা কিন্তু বিরোধিতা করছে। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে অনগ্রসর শ্রেণীর জন্য 26% সংরক্ষণ, আবার মুক্তিযোদ্ধাদের জন্য 35% সংরক্ষণ, তাহলে মোট সংরক্ষণ কত? সরকারি চাকরির ক্ষেত্রে মোট সংরক্ষণ হয়ে যাচ্ছে 26 আর 35 56%, যা 50%-এর বেশি। অর্থাৎ কোনো একটি দেশের যদি সংরক্ষণ 50%-এর বেশি হয়, সেটা কিন্তু কোনো দিনই ভালো নয়, খারাপ। আমাদের দেশে কিন্তু 50%-এর নিচে সংরক্ষণের কথা সুপ্রিম কোর্ট বলেছে। এখন যেহেতু মুক্তিযোদ্ধারা এই সংরক্ষণ পাচ্ছে, অন্যদিকে অনগ্রসর শ্রেণীর লোকেরাও সংরক্ষণ পাচ্ছে, যারা আনরিজার্ভ, যারা সংরক্ষণ পাচ্ছে না, তাদের কিন্তু সমস্যা হচ্ছে, তারা কিন্তু মেধার ভিত্তিতে চাকরির সুযোগ পাচ্ছে না, তারা কিন্তু নিজেদেরকে বঞ্চিত মনে করছে। আর এখানে কিন্তু একটা বৈষম্যের তারা অভিযোগ তুলছে। তাই তারা চায় যে এই সংরক্ষণ বাতিল হোক, মেনলি এই মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ বাতিল হোক। এখন মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা আন্দোলনে তারা মহৎ উদ্দেশ্যে নিজেদের জীবনকে, প্রাণকে দান করেছে বা অংশগ্রহণ করেছে, এটা ঠিক আছে। তারা একটা বিরাট বড় দেশের জন্য বিরাট বড় কাজ করেছে, ঠিক আছে। এখন যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা মারা গেছে, তার ছেলে বা মেয়ে বা তার স্ত্রী চাকরি পাবে, সংরক্ষণ পাবে, ঠিক আছে। কিংবা যারা বেঁচে ছিল কোনোভাবে আহত হয়ে, তারাও কিন্তু চাকরি পাবে, এটাও ঠিক আছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের একটা প্রজন্ম চাকরি পেয়েছে, তারা সেটেল হয়ে গেছে, তারা এখন বড় লোক, তারা আর্থিকভাবে সচ্ছল, কিন্তু তার পরবর্তী প্রজন্মও কিন্তু এখান থেকে রিজার্ভেশন নিচ্ছে। এটাই কিন্তু মেন প্রবলেম,
যে এটা কিন্তু অনগ্রসর নয়, তাই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম তারা এই সংরক্ষণ নিয়ে যাবে, এটা কিন্তু কোনোদিনই এটা দেশের জন্য ভালো নয়। আরও একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধারা যে মহান কাজ করেছিলেন এটা অবশ্যই মানতে হবে। তো মুক্তিযোদ্ধারা সবাই কিন্তু পিছিয়ে পড়া মানুষ ছিল না, বা আর্থিক দিক থেকে দুর্বল মানুষ ছিল না, অনেকে কিন্তু ধনী ব্যক্তিও ছিল। তাই তারাও যে এই সংরক্ষণকে ব্যবহার করছে এটাও কিন্তু ঠিক নয়। এখন এই যে দুটো বিষয় মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ নিয়ে, তাই কিন্তু এই কোঠা রিফর্ম মুভমেন্ট শুরু হয়েছিল, অর্থাৎ যে সংরক্ষণ সংস্কার আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। সেই সময় সরকার কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছিল এবং সরকার পুরোপুরি কোটা সিস্টেমটা কিন্তু বাতিল করে দেয়, বলে যে কোনো কোঠা আর আজ থেকে থাকবে না। কিন্তু যারা কোটাকে সাপোর্ট করে তারা কিন্তু চলে যায় হাইকোর্টে, অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের মতো ওদের হাইকোর্ট বলে দেয় যে কোটা সিস্টেম বাতিল করা কিন্তু অসাংবিধানিক, অর্থাৎ কোটা সিস্টেম বাতিল করা কিন্তু ঠিক হয়নি। যখন হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে আর তো সরকারের কিছু করা নাই, সরকার বাধ্য হয়ে কিন্তু কোটা সিস্টেমকে ফিরিয়ে এনেছে। আর এই 5ই জুন 2024 হাইকোর্ট যখন এরকম যুগান্তরকারী রায়দান করে, তারপরেই কিন্তু কোটা সিস্টেম আবার ফিরে আসে। আর তার ফলেই কোটা বিরোধী লোকজন কিন্তু আবার আন্দোলন শুরু করে, আর আন্দোলন এতভাবে হিংসাত্মক ধারণ করে যে বর্তমানে বাংলাদেশ প্রায় জ্বলছে। কোটা যারা সাপোর্ট করছে তারা কোটা বিরোধী আন্দোলনের যারা আছে তাদের সঙ্গে অ্যাকশন হয়ে যাচ্ছে, তাদের ঝামেলা হয়ে যাচ্ছে, তারা সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়ছে, হাতাহাতি হয়ে যাচ্ছে। আর এই হাতাহাতিকে বন্ধ করার জন্য, এই লড়াইকে বন্ধ করার জন্য পুলিশ কিন্তু গুলি চালাচ্ছে, অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রাণ হারিয়েছে। যেই পুলিশের গুলি চালানোটা কিন্তু ঠিক হয়নি। এখন রিজার্ভেশন নিয়ে বাংলাদেশের সাথে আমাদের দেশে পার্থক্য আছে, আবার রিজার্ভেশন তুলা নিয়েও বাংলাদেশের সাথে আমাদের কিন্তু আবার কিছু মিলও আছে। মেন কি মিল? আমাদের দেশে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদেরকে কোনো সংরক্ষণ দেওয়া হয়নি, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে, পেনশন দেওয়া হয়েছে, কিন্তু তাদের ফ্যামিলিকে কোনো সংরক্ষণ দেওয়া হয়নি। এখন ভারতবর্ষের সংবিধানে অনগ্রসর শ্রেণীকে কিন্তু সংরক্ষণের কথা বলা হয়েছে, SC ST সংরক্ষণ আছে, আবার ওবিসিদের সংরক্ষণ আছে, এদেরও কিন্তু সংবিধানে অনগ্রসর শ্রেণীদেরকে রিজার্ভেশনের কথা বলা আছে, এখানে কিন্তু সমস্যা নেই। এখন এই যে ইউআররা বা এদেরও যে ইউআররা, আমাদের যারা ইউআর তারাও কিন্তু বলে যে আমরা মেরিট আমাদের সুযোগ পাচ্ছে না, আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সেই কারণে আমাদের দেশের যারা ইউআর শ্রেণীর অন্তর্ভুক্ত তারা কিন্তু এই কোটাকে বিরোধিতা করে বা বলে যে সংরক্ষণ দেশ থেকে তুলে নেওয়া হোক, কিন্তু আমাদের দেশে সংরক্ষণ ওঠে না। কেন সংরক্ষণ ওঠে না? মেনলি সংবিধান থেকে বলে দেওয়া হয়েছে যে সংরক্ষণ রাখা যাবে, তাই সংরক্ষণ যেহেতু রাখা যাবে, সংরক্ষণ যদি কোনো সরকার তুলে দেয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট যদি বলে সংরক্ষণ থাকবে তো থাকবে, সংরক্ষণ যদি বলে অবৈধ তাহলে উঠে যাবে। অর্থাৎ আমাদের দেশ থেকে সংরক্ষণ একমাত্র তুলতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে, তার আগে নয়, কোনো সরকার কিন্তু তুলতে পারে না। কেন? প্রথম কথা হচ্ছে যে সরকার এই সংরক্ষণ তুলতে যাবে তারা জানে আমাদের কিন্তু একটা ভোট ব্যাংক আছে, আর ভোট ব্যাংকের রাজনীতি কিন্তু সব দেশেই হয়। এখন রিসেন্টলি যে ভোট হয়েছে 2024 সালে লোকসভা ভোট, সেখানে আমরা দেখেছি কেন্দ্রের শাসক দল বিজেপি কিন্তু খুব খারাপ ফল করেছে, মেনলি উত্তরপ্রদেশে সব থেকে তারা খারাপ ফল করেছে। আর আমরা জানি উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বেশি ভোট হচ্ছে SC ভোট, অর্থাৎ বিশেষজ্ঞরা বলছে যে SCদের সমর্থন কিন্তু বিজেপি থেকে চলে গেছে, কারণ বিজেপি নাকি ভোটের প্রচারে কোথাও না কোথাও বলেছিল যে সংরক্ষণ তুলে দেওয়া হবে, সেটা কিন্তু তারা খারাপভাবে নিয়েছে। এমনকি ST যে সমস্ত অঞ্চলগুলি আছে সেখানেও কিন্তু বিজেপির ভোট কমে গেছে, অর্থাৎ সংরক্ষণ যখনই তুলতে যাবে তখনই কিন্তু ওই সম্প্রদায়ের ভোট কিন্তু কমে যাবে। এখন সংরক্ষণ থাকছে কেন, সংরক্ষণ কেন দেওয়া হয়েছিল? আমরা দেখেছি যে আমাদের হিন্দু ধর্মে 4টে ভাগ আছে বা শ্রেণী আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই উচ্চবর্ণের যারা হিন্দু ধর্মের লোক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারা কিন্তু এই নিম্ন ধর্মের মানুষের কিন্তু পুরো অত্যাচার করে। বিশেষ করে যারা শুদ্ধ, নবশুদ্ধ, তাদের উপরে ব্যাপক অত্যাচার করা হয়, তাদের উপরে অমানবিক অত্যাচার করা হয়, তাদেরকে বিরুদ্ধে তাদের সঙ্গে অস্পৃশ্যতার ঘটনা ঘটে, তাদেরকে ছোঁয়াছুঁই মানা, তাদেরকে পুকুরে নামতে দেয় না, স্কুলে যেতে দেয় না। আমরা দেখেছি BR আম্বেদকরের সঙ্গে কী হয়েছিল, একই কলে জল খেতে দেয় না। এটা পশ্চিমবঙ্গে কম আছে, পশ্চিমবঙ্গে একটা সময় ছিল, এখন কমে গেছে, কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বামপন্থী আন্দোলন হয়েছে বলে। আর এই দলিত আন্দোলন, বামপন্থী আন্দোলন কিন্তু অনেকটাই কাছাকাছি, আর এখানে দীর্ঘদিন বামপন্থী সরকার ছিল। কিন্তু এখনও বিহারে, উত্তরপ্রদেশে আমরা দেখেছি যে তারা কিন্তু কত অত্যাচার করে আমাদের এই দলিতদের উপরে বা SC STদের উপরে। তাই এক শ্রেণীর মানুষ যারা খুব বিশেষজ্ঞ মানুষ,
তারা সবসময় চায় যে এখনও সংরক্ষণ থাকুক, যতদিন আপার কাস্টের মানুষের মন থেকে নিম্ন কাস্টের মানুষের প্রতি যে ঘৃণা মুছে যাচ্ছে ততদিন এই রিজার্ভেশন থাকা উচিত। তাই রিজার্ভেশন আমাদের কবে উঠবে আমরা কেউ জানি না। একমাত্র রিজার্ভেশন উঠতে পারে সুপ্রিম কোর্টের রায়ে, কোনো সরকারই কিন্তু রিজার্ভেশনকে তুলতে পারবে না। বললাম সংবিধানের ব্যাপার আছে, দ্বিতীয় কথা ভোট ব্যাংকের ব্যাপার আছে। এখন ফিরে আসি বাংলাদেশে। এখন বাংলাদেশে যে আন্দোলন চলছে, একদল বলছে কোটা চাই, বলছে কোটা চাই না, কোটাকে বিলোপ করা হোক। এখন সরকার কি করবে? সরকারের সমস্যা কোথায়? হাসিনা সরকার যদি কোটাকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়, তাহলে কি সমস্যায় পড়বে? প্রথম প্রোটেস্ট বাই কোটা সাপোর্টার, একদল আছে যারা কিন্তু কোটাকে সাপোর্ট করছে, আর তারা যদি দেখে আমাদের কোটাকে বাতিল করে দেওয়া হয়েছে, তারা কিন্তু বিরাট বড় আন্দোলন করবে, সেটাও কিন্তু হিংসাত্মক আন্দোলন হতে পারে। দ্বিতীয় কথা কি, ভোট ব্যাংক লস, যারা কোটা সাপোর্টার তাদেরও কিন্তু একটা ভোট আছে, সরকার কিন্তু ভোট ব্যাংকে বা শাসক দল কিন্তু ভোট ব্যাংকে ভয় পায়। যারা কোটা সাপোর্টার তাদের উপর থেকে যদি কোটাটা চলে যায়, তারা কিন্তু সরকারকে ভোট দেবে না, এখানে একটা ভয় আছে। ডিসওবে দ্য স্যাক্রিফাইস অফ মুক্তিযোদ্ধা, যে সমস্ত মুক্তিযোদ্ধারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, দেশের জন্য স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন, তাদের কিন্তু একটা অসম্মান করা হবে, কোথাও না কোথাও তাদের সম্মান কিন্তু এই কোটার সাথে যুক্ত। 4 নাম্বার কি, হাইকোর্ট ভার্ডিক্ট, সে দেশের হাইকোর্ট কিন্তু রায় দান করেছে যে কোটাকে কোনো মতেই বাতিল করা যাবে না। তাহলে সরকার কিন্তু হাইকোর্ট বা আমাদের দেশের সরকার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যেয়ে কিন্তু কোনো কিছুই করতে পারে না। এটা হলো কোটা রিজেক্ট করলে তাদের সরকারের সমস্যা। এখন যদি কোটা রেখে দেয়, তাহলে সে দেশের সরকারের কি সমস্যা হতে পারে? প্রোটেস্ট বাই অ্যান্টি কোটা গ্রুপ, আমরা দেখতে পাচ্ছি এই যে আন্দোলনটা চলছে, এই যে প্রতিবাদটা চলছে, বেশিরভাগ মানুষ কিন্তু কোটা বিরোধী, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন কিন্তু বাড়বে। অর্থাৎ যদি কোটা যদি রয়ে যায়, যারা কোটা বিরোধী আন্দোলন তারা কিন্তু এই আন্দোলনকে আরও হিংসাত্মক পথে নিয়ে যাবে। নেক্সট কি, লুজ দ্য ভোট ব্যাংক, এখন যারা কোটা বিরোধী তারাও তো সরকারের বা তারাও তো রুলিং পার্টির ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংক কিন্তু চলে যাবে, সেটা কিন্তু সরকারের পক্ষে খারাপ হবে। এখন তাহলে এই যে অবস্থা, অর্থাৎ হাসিনা সরকারের অবস্থা কি? হাসিনা সরকার কিন্তু খুব ভালো প্রশাসক, বাংলাদেশে কিন্তু অনেক উন্নতি হয়েছে তার সময়ে। তাহলে হাসিনা সরকারের এখন কি করা উচিত বা হাসিনার কি করা উচিত? হাসিনার এই মুহূর্তে অবস্থা কিন্তু না ঘাড়কা না ঘটকা, অর্থাৎ মাঝখানে ঝুলে আছে, এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে না, কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু তারা ঠিক করতে পারছে না। তাহলে এখন হাসিনা সরকারের বা হাসিনার কি করা উচিত? ব্রিং ব্যাক পিস বাই, প্রথমে সরকারের কি উচিত, যে কোনো মূল্যে হোক যে শান্তি ফিরিয়ে আনা, এই আন্দোলনটাকে কোনো মতে থামানো। কারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, মানে বুঝতে পারছি ছাত্র আন্দোলন কিন্তু বিরাট বড় ভূমিকা নিতে পারে, ধ্বংসাত্মক ভূমিকা নিতে পারে। তাই অবশ্যই ছাত্রছাত্রীদের সঙ্গে একটা পরামর্শ করে মৌখিকভাবে টেবিলে একটা আলোচনা করা, ডাক দেওয়া, যাতে সমস্যার সমাধান করা যায়। আর যেভাবে হিংসাত্মক আন্দোলন রূপ নিয়েছে, তাই অবশ্যই এই মুহূর্তে সরকারের উচিত আর্মি বা বেশি বেশি করে পুলিশ ডিপ্লয় করা। তবে মাথায় রাখতে হবে আর্মি বা পুলিশ কোনো মতে যেন ছাত্রছাত্রীদের ওপরে অত্যাচার না করে, কারণ ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ বা যে কোনো দেশের ভবিষ্যৎ। এখানে কিন্তু কয়েকজন ছাত্রছাত্রী মারা গেছে, এটা কোনো দিক কিন্তু ঠিক নয়। পুলিশ বা আর্মি নামাতে হবে, শুধুমাত্র ভয় দেখাতে হবে, কোনো মতেই যেন ছাত্রছাত্রীদের গায়ে একটাও আঁচড় না লাগে, এটাও একটা নিশ্চিত করতে হবে। তার সাথে কি, ডিক্রিজ দ্য কোটা সিস্টেম, কোটা পুরোপুরিভাবে কোনো মতে সরকার কিন্তু বাতিল করতে পারবে না, কারণ ওদের হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে। একটা করতে পারে, সরকার নতুন বিল এনে কোটাসটাকে একটু কমাতে পারে, তাহলে যারা কোটা বিরোধী তারা একটু শান্তি পাবে বা তাদের মনে খুশি হবে। নেক্সট কি, নিউ কোটা ফর আনরিজার্ভ, যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছে তাদের দীর্ঘদিন একটা দাবি আছে যে তারা বলছে আমরা ডিসক্রিমিনেট হচ্ছি বা আমরা বৈষম্যের শিকার হচ্ছি, তাই তাদের জন্য কিন্তু অন্য একটা সংরক্ষণ দেওয়া যেতে পারে। যেমন আমাদের দেশের যারা ইউআর আছে তারা কিন্তু বারবার প্রতিবাদ করে এই কোটার বিরুদ্ধে বা সংরক্ষণের বিরুদ্ধে, তাই আমাদের দেশের সরকার কিন্তু ইউআরদের জন্য কিন্তু একটা নতুন 10% রিজার্ভেশন এনেছে, যেটা হচ্ছে ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন, সেরকম একটা রিজার্ভেশন অবশ্যই আনতে পারে। আর কি করতে পারে, ক্যান্সেল ইন কোটা সাম ক্যাটাগরিজ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোটাকে বাতিল করা যায়। উচ্চ লেভেলের বা খুব উচ্চ লেভেলের কোনো চাকরির পরীক্ষা বা ভর্তির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোটাকে বাতিল করা যায়, কিন্তু নিচে কিন্তু কোটাকে কোনো মতেই বাতিল করা যাবে না। নেক্সট কি, ফাইন্যান্সিয়াল হেল্প ফর মুক্তিযোদ্ধাদের কোটাকে একটু কমিয়ে আনরিজার্ভদের জন্য অন্য একটা কোঠা বের করা হলো। আর মুক্তিযোদ্ধাদের মেনলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া উচিত, যারা জীবিত আছে তাদেরকে পেনশন দেওয়া উচিত, বা যারা খুব আর্থিকভাবে দুর্বল তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা
চাল দেওয়া ডাল দেওয়া এরকম কিন্তু স্কিম সরকার আনতেই পারে। এই হলো আজকের ভিডিও, এই হলো কোটা বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের দেশের কোটা আন্দোলন ওদের দেশের কোটা আন্দোলনের মধ্যে পার্থক্য বা মিল তুলে ধরলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিও শেষে আরও একবার আমার অনুরোধ যে সমস্ত ছাত্রছাত্রীদের উপরে পুলিশ অত্যাচার করছে সেটা বন্ধ হোক। ছাত্রছাত্রীদের পাশে কিন্তু আমি আছি। স্টুডেন্ট ইউনিটি জিন্দাবাদ। ভিডিওটি এখানে শেষ হলো। কোটা বা রিজার্ভেশন নিয়ে, রিজার্ভেশন বা কোটাকে আপনি সাপোর্ট করেন না বিরোধিতা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।